Hello friends, welcome to Bengal Equation, a place to understand solutions better. পূর্বে আমি মিসেলেনিয়াস 2023, 2018 এবং 2019-এর সায়েন্সের প্রবলেমগুলোর সলিউশন আপলোড করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম 23-এর ক্ষেত্রে সায়েন্স থেকে 13টা কোয়েশ্চেন এবং 18 এবং 19-এর ক্ষেত্রে 22টা করে সায়েন্স থেকে কোয়েশ্চেন এসেছিল এবং তার কিন্তু ব্যতিক্রম 2022-এ ঘটেনি, 2012-তে ঘটেনি। 2012-তে এই মিসেলেনিয়াস এক্সামটা দুটো সেশনে কন্ডাক্ট করা হয়েছিল, সেশন 1 এবং সেশন 2, এবং দুটো সেশনের ক্ষেত্রেই 22টা করে কোয়েশ্চেন সায়েন্স থেকে এসেছে। অর্থাৎ এই যে মিসেলেনিয়াস 2024-এর এক্সাম, যেটা 2026 অক্টোবরে হবে 4 তারিখে, তাতেও যে 20-25টা কোয়েশ্চেন সায়েন্স থেকে থাকবে না তা কিন্তু বলা যায় না। অর্থাৎ সায়েন্সকে আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে মিসেলেনিয়াস এক্সামের এই প্রিলিমসটাকে ক্র্যাক করার জন্য। আর ম্যাথমেটিক্স, সায়েন্স এবং জিএস এর সমস্ত ধরনের প্রবলেমের এক্সপ্লেনেশন সহ আলোচনা হবে আমার এই চ্যানেলে। সো সাবস্ক্রাইব টু বেঙ্গল ইকুয়েশন অ্যান্ড লেটস স্টার্ট দি সেশন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, আয়ন্স আর ফর্মড ফ্রম নিউট্রাল অ্যাটমস বাই, let me change the ink please. Okay, let's start. Ions are formed from neutral atoms by নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় কিভাবে? গেইন অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, লস অর গেইন অফ ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন বর্জনের মাধ্যমে, না ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, বা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে। তাহলে বোঝা যায় নিস্তড়িত পরমাণুর উদাহরণের সাহায্যে। আমি একটা সোডিয়াম পরমাণু নিলাম, যার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 2,8,1, এবং ক্লোরিন হলো আরেকটা নিস্তড়িত পরমাণু, যার মোট ইলেকট্রন সংখ্যা 17, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হবে 2,8,7। এবার প্রত্যেক নিস্তড়িত পরমাণুই চায় তার শেষ কক্ষপথে যাতে আটটা করে ইলেকট্রন থাকুক। এখন সোডিয়ামের শেষ কক্ষপথে আছে একটা ইলেকট্রন, একে হয় 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে তার 8টা হবে, বা এই একটা যদি ছেড়ে দেয় তখন তার এই সেকেন্ড কক্ষপথের ইলেকট্রনটাই হয়ে গেল শেষ কক্ষপথের ইলেকট্রন, অর্থাৎ 8টা হয়ে গেল। সুতরাং সোডিয়ামের ক্ষেত্রে এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা বেশি সুবিধের, তাই সেই একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যাবে এবং তার অষ্টক পূর্তি হয়ে যাবে। অনুরূপভাবে ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন, এর 7টা ইলেকট্রন ত্যাগ করার তুলনায় একটা ইলেকট্রন গ্রহণ করে নেওয়াটা বেশি সহজ, তাই সে একটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ প্লাস ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যাবে ক্লোরাইড মাইনাস। অর্থাৎ আমরা দেখলাম নিস্তড়িত পরমাণুগুলো ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণ দুইভাবেই আয়নে পরিণত হতে পারে। অতএব অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। ফর মেজারিং ফ্লো অফ কারেন্ট দ্য ডিভাইস ইজ ইউজড। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা মাপা যায়? ভোল্টমিটার, গ্যালভানোমিটার, অ্যামমিটার, পোটেনশিওমিটার। ভোল্টমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি বিভব প্রভেদ, গ্যালভানোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি খুব কম পরিমাপের তড়িৎ প্রবাহ, পোটেনশিওমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি তড়িৎচালক বল। অর্থাৎ আমাদের উত্তরটা হবে অপশন সি, অ্যামমিটার, যার সাহায্যে আমরা বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ পরিমাপ করি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং পেয়ার্স ইজ ফ্রম দি সেম গ্রুপ অফ পিরিয়ডিক টেবল। নিচের জোড়গুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? আধুনিক পর্যায় সারণী যদি আমরা বলি তাতে মোট শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টা। আর এই পর্যায় সারণীতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, অর্থাৎ গ্রুপ 2 এর সদস্য। এদেরকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা মৌল। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এরা একই শ্রেণীভুক্ত। ম্যাগনেসিয়াম পটাশিয়াম আলাদা শ্রেণীভুক্ত, ম্যাগনেসিয়াম দ্বিতীয়, পটাশিয়াম প্রথম, ম্যাগনেসিয়াম কপারও আলাদা, ম্যাগনেসিয়াম আয়োডিনও আলাদা শ্রেণীভুক্ত। হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার? ক্ষমতার একক কি? হাফ লাইফ, ওয়াট, ভোল্ট না জুল? জুল হলো কার্যের একক, ভোল্ট হলো তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের একক, হাফ লাইফকে আমরা সময়ের একক বলতে পারি। হাফ লাইফটা আসলে কোনো তেজস্ক্রিয় মৌলর অর্ধেক হয়ে যেতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হয়। এবং ওয়াট হলো ক্ষমতার একক, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন,
হুইচ অফ দি ফলোয়িং ইজ মোস্ট হার্মফুল ফর হিউম্যান বিং? কোনটি মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিকারক? আলফা পার্টিকলস অর্থাৎ আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি না আলোক রশ্মি? আলফা কণা আমাদের স্কিন ভেদ করতে পারে না, বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণা থেকে বেশি, কিন্তু এও কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকারক কিন্তু না। সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি। এরা গামা রশ্মি আমাদের কোষকে ভেদ করে আমাদের ডিএনএ কে নষ্ট করে দিতে পারে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। An atom of an element differs from an atom of one of its isotopes. অর্থাৎ একটি পদার্থের পরমাণু সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে কিসের? নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যার উপর, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার উপর, ইলেকট্রনের যোজ্যতার উপর, নিউক্লিয়াসের বাইরে প্রোটনের সংখ্যার উপর। তাহলে এখানে আইসোটোপ নিয়ে আলোচনা করা যাক। আইসোটোপটা কি? আইসোটোপ হচ্ছে কোনো মৌলের কতগুলো পরমাণুর প্রোটন সংখ্যা সেম কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলি পরস্পরের আইসোটোপ। যেমন হাইড্রোজেনের আমরা তিনটা আইসোটোপ দেখতে পারি, একটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, একটা হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, এবং আরেকটা হচ্ছে ট্রিটিয়াম। এই সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যাটা কত সেটা আমরা বের করব, ক্যালকুলেট করব। ভর সংখ্যা হয় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। সাধারণ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ ভর সংখ্যা হলো 1 + 0 = 1। ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 1, অর্থাৎ ভর সংখ্যা হলো 2। ট্রিটিয়াম এর প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা 2, অর্থাৎ এর ভর সংখ্যা হলো 3। এই তিনটেই কিন্তু হাইড্রোজেন, কিন্তু তিনটার ক্ষেত্রে তিনটারই ভর সংখ্যা কিন্তু আলাদা আলাদা, তাই এদেরকে আমরা একে অপরের আইসোটোপ বলি। এবার ভর সংখ্যাটা আলাদা হওয়ার কারণ হচ্ছে নিউট্রন সংখ্যা আলাদা, অর্থাৎ অপশন এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, টিক আউট দি অড কম্বিনেশন। বিসদৃশ সমবায়টি চিহ্নিত করুন। এখানে কি কি আছে? তামা, রূপো এবং সোনা। এই তামা, রূপো, সোনা কিন্তু এদের সকলকে বলা হয় মুদ্রা ধাতু, এরা একই গ্রুপের মৌল। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এদেরকে বলা হয় ক্ষারীয় ধাতু, এরা হচ্ছে একই শ্রেণীর মৌল, অর্থাৎ প্রথম শ্রেণীর মৌল। জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি এরা হচ্ছে ভারী ধাতু, এরাও কিন্তু একই শ্রেণীর মৌল। ফ্লোরিন এবং আয়োডিন হচ্ছে একই শ্রেণীর, এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল, এরা হচ্ছে অধাতু, কিন্তু সিলিকন হলো আলাদা, এ হচ্ছে ধাতুকল্প, এ হচ্ছে আলাদা গ্রুপের, অর্থাৎ বিসদৃশ সমবায়টি হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, স্যাচুরেটেড হাইড্রোকার্বনস আর টার্মড প্যারাফিনস বিকজ। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলার কারণ কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, তাহলে আগে সেটা জানতে হবে, আর তার আগে জানতে হবে হাইড্রোকার্বন কি। কার্বন এবং হাইড্রোজেন মিলিত হয়ে যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। যেমন ইথেন C2H6, অ্যাসিটিলিন C2H2, এরা হলো হাইড্রোকার্বন। এবার ইথেনের যদি আমরা একটু গঠনটা দেখি, তাহলে ইথেনের গঠনটা হচ্ছে দুটো কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে 3টে করে হাইড্রোজেন যুক্ত আছে। এই ফাঁকা জায়গাগুলোতে আসলে হাইড্রোজেন আছে, এটা অক্সিজেন না, আমি দাগালাম এই জায়গাটা, ফাঁকা জায়গাগুলোতে আসলে হাইড্রোজেন আছে। এবং অ্যাসিটিলিনটাকে যদি দেখি আমরা, অ্যাসিটিলিনের গঠন হচ্ছে এরকম, দুটো কার্বনের মধ্যে 3টা বন্ড, ট্রিপল বন্ড, এবং একটা করে হাইড্রোজেন দুটোই কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবার যে সকল হাইড্রোকার্বনের ভিতরে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ডাবল বন্ড থাকে সেগুলোকে বলি আমরা অসম্পৃক্ত হাইড্রোজেন, এবং যাদের মধ্যে শুধু একটাই বন্ড থাকে, যেই হাইড্রোকার্বনে কার্বন কার্বন বন্ড একটাই থাকে, সেটাকে বলি আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার এই সিঙ্গেল বন্ড যেটা, এটাকে আমরা বলি সিগমা বন্ড বা প্রথম বন্ড যেটা তৈরি হয়। সম্পৃক্ততে একটা সিগমা বন্ড থাকে এবং অসম্পৃক্ততে দুটো কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড এবং একটা বা দুটো পাই বন্ড থাকে। ডাবল বন্ডের ক্ষেত্রে একটা পাই বন্ড আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে দুটো পাই বন্ড। সিগমা বন্ডকে ভাঙা সহজ না, কারণ এর শক্তিটা খুব বেশি, কিন্তু পাই বন্ডগুলোর শক্তি কম। তাই এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে পাই বন্ডগুলো ভেঙে গিয়ে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন সহজেই বিক্রিয়া করে, অর্থাৎ এদের সক্রিয়তা বেশি। কিন্তু যেহেতু
সম্পৃক্ত হাইড্রোকার্বনে কোনো পাই বন্ড নেই, এদের সক্রিয়তাটা তুলনামূলক কম। এই সক্রিয়তা কম হওয়ার জন্য, সম্পৃক্ত হাইড্রোকার্বনের সক্রিয়তা কম হওয়ার জন্য এদেরকেই আমরা প্যারাফিন বলি। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তারা খুবই কম সক্রিয়। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভলিউম ইন সিজিএস? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? এটা তো আমাদের মুখস্থই থাকে, ঘন সেন্টিমিটার। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, L ইন্টু বি ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন। হুইচ অফ দি ফলোয়িং অ্যাসিডস ক্যান ডিজলভ গোল্ড? নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, সেলেনিক অ্যাসিড H2ACO4, না HClO4? আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গাঢ় সেলেনিক অ্যাসিড কিন্তু সোনাকে দ্রবীভূত করতে পারে এবং দ্রবীভূত করার পর অরেনিয়াম সেলেনেট তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন, মনোকোট। মনোকোট মানে হচ্ছে একবীজপত্রী এবং ডাইকোট মানে হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎটা কি? একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী ফুলের থেকে বড়, এটা কি তফাৎ? না একবীজপত্রী ফুল এর গন্ধ থাকে না, একবীজপত্রী ফুলের মধুতলী থাকে না, একবীজপত্রী ফুল বর্ণময় হয় না। তাহলে বেশিরভাগ একবীজপত্রী ফুলের ক্ষেত্রে মধুতলী থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী ফুলে মধুতলী থাকে। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? এদের মধ্যে কোনগুলো হলো ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি? আমরা জানি ভৌত রাশি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ভেক্টর এবং আরেকটা হচ্ছে স্কেলার। ভেক্টরের ক্ষেত্রে মান ও দিক উভয়ই থাকে, কিন্তু স্কেলারের শুধু মান থাকে। যেমন ভর, ভরের শুধু আমরা মান জানি, 1 কেজি চাল, 2 কেজি গম। তাপমাত্রা, এরও শুধু কি হয়? মান থাকে, কোনো দিক থাকে না। ডিসপ্লেসমেন্ট, সরণ, এর কিন্তু মান এবং দিক উভয় থাকে। আমরা 20 মিটার কোনো দিকে যাই পশ্চিম দিকে বা পূর্ব দিকে বা উত্তর দিকে, অর্থাৎ এর মানও আছে 20 মিটার এবং দিকও আছে। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। সময়ের কোনো দিক থাকে না, সময় হচ্ছে একটা স্কেলার রাশি, এর শুধু মান থাকে। নেক্সট কোয়েশ্চেন, ইউনিট অফ ওয়েভলেংথ, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার, পাস্কাল, সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড? সেন্টিমিটার পার সেকেন্ড এটা হলো গতিবেগের একক, সেকেন্ড হলো সময়ের একক এবং পাস্কাল হলো চাপের একক। তাহলে কে পড়ে থাকলো? অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক। সেন্টিমিটার হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য, তাই তার একক হলো সেন্টিমিটার। ভ্যানিশিং কালার মে বি প্রিপেয়ার্ড বাই মিক্সিং ফেনোল্যাপথলিন উইথ। অর্থাৎ ভ্যানিশিং রং তৈরি করা যায় ফেনোল্যাপথলিনের সঙ্গে যা মিশিয়ে তাকে। ফেনোল্যাপথলিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল, না সালফিউরাস অ্যাসিড, না কস্টিক সোডার লঘু দ্রবণ, না অ্যামোনিয়ার লঘু দ্রবণ, কি মিশ্রিত করলে ভ্যানিশিং কালার তৈরি হয়? অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, কস্টিক সোডা। কস্টিক সোডাটা কি? কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রক্সাইড। এই সোডিয়াম হাইড্রক্সাইডের লঘু দ্রবণের সঙ্গে ফেনোল্যাপথলিন যদি আমরা যুক্ত করে দেই, তাহলে তারা বিক্রিয়া করে গোলাপি রঙের একটা দ্রবণ তৈরি করে। এই গোলাপি দ্রবণটা কেন তৈরি হয়? যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার এবং ফেনোল্যাপথলিন ক্ষারে দিলে তার রং কালারটা চেঞ্জ হয়ে গোলাপি হয়ে যায়। আর ফেনোল্যাপথলিনের নর্মাল কালার কি? প্রশম দ্রবণের রং হচ্ছে বর্ণহীন। এবার এই ক্ষারীয় দ্রবণটা যার রং গোলাপি হয়ে গেল, এর সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হয় তখন সেই দ্রবণটা প্রশমতে পরিণত হতে শুরু করে। যেই প্রশম হয়ে যায়, খুব দ্রুতই প্রশমতে পরিণত হয়, তখনই এই গোলাপি রংটা আবার বিলিয়ে যায়, অর্থাৎ বর্ণহীন হয়ে যায়। এভাবেই আমরা ভ্যানিশিং রং তৈরি করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইনসেক্টস ইজ দি ক্যারিয়ার অফ মাইক্রোফাইলেরিয়া? নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? ডাঁশ মাছি, কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, এডিস মশা? এডিস মশা আমরা জানি ডেঙ্গু রোগের বাহক, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার বাহক এবং কিউলেক্স মশা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া এর বাহক। অপশন বি হলো কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ নো গ্রিন হাউস ইফেক্ট? এগুলির মধ্যে কোনটার কোনো গ্রিন হাউস প্রভাব নেই? মিথেন, এর গ্রিন হাউস প্রভাব আছে। নাইট্রাস অক্সাইড, গ্রিন হাউস প্রভাব আছে। জলীয় বাষ্প, এর গ্রিন হাউস প্রভাব তো ভীষণভাবে আছে। অর্থাৎ অপশন সি, সালফার ডাইঅক্সাইডের কোনো গ্রিন হাউস প্রভাব নেই। নেক্সট কোয়েশ্চেন, ডাক্টলেস গ্ল্যান্ডস সেক্রেট, অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? অনাল গ্রন্থি অর্থাৎ হলো অন্তঃক্ষরা গ্রন্থি। কোনগুলোকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি? পিটুইটারি, হাইপোথ্যালামাস, থাইরয়েড, অগ্নাশয়, এই গ্রন্থিগুলো হলো অন্তঃক্ষরা গ্রন্থি। এরা কি ক্ষরণ করে? এরা ক্ষরণ করে হরমোন। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। উৎসেচক কারা ক্ষরণ করে? উৎসেচক ক্ষরণ করে একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হয় বহিঃক্ষরা গ্রন্থি। এই বহিঃক্ষরা গ্রন্থি কি করে? উৎসেচক ক্ষরণ করে। পরের প্রশ্ন, অ্যাশক্যারিয়াসিস স্প্রেড থ্রু, অ্যাশক্যারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? দূষিত বায়ু, দূষিত জল, সংক্রমিত খাদ্য, ব্যাকটেরিয়া। পলিউটেড এয়ার, পলিউটেড ওয়াটার, কন্টামিনেটেড ফুড, ব্যাকটেরিয়া। তাই অ্যাশক্যারিয়াসিস হয় দূষিত জল এবং সংক্রমিত খাদ্যের মাধ্যমে। এবার এখানে দুটোই তো আছে অপশানে, অপশন বি এবং অপশন সি। আর কোনটা হবে উত্তর? যেহেতু জল আমাদের খাদ্য তালিকার মধ্যেই পড়ে, তাই অপশন সিটাই আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, দি অর্গান রিলেটেড টু লোকোমোশন ইন অ্যামিবা, অ্যামিবার গমনের অঙ্গ হলো কে? সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া, সিউডোপোডিয়া। আমরা জানি অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ। ক্ষণপদটা কি? অ্যামিবা যখন কি করে, সামনের দিকে তার, অ্যামিবা তো এককোষী প্রাণী, সে নিজের কোষের একটা অংশকে সামনের দিকে এগিয়ে দেয়, যেটাকে আমরা ক্ষণপদ বলি, এবং তার সাহায্যে সে আবার এগিয়ে যায়, সেই ক্ষণপদের সাহায্যে সে খাদ্য গ্রহণ করে। এই ক্ষণপদকে আমরা বলি সিউডোপোডিয়া, অর্থাৎ অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, কি অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া। অ্যাসিড রেইন অকার্স ডিউ টু, অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ বাতাসে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি, না অপশন বি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি, না বাতাসে ওজোন এর উপস্থিতি, না বাতাসে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতি। তাহলে এখানে মনে রাখবে, এই যে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, এরা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সালফিউরাস অ্যাসিড H2SO3 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, এবং এই অ্যাসিডগুলি যখন বৃষ্টির জলের মাধ্যমে নেমে আসে, সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। এবার অ্যাসিড বৃষ্টি বজ্রপাতের কারণেও তৈরি হতে পারে নাইট্রোজেনের সাহায্যে। এই নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেন গ্যাস বজ্রপাতের দ্বারা বাতাসের অক্সিজেন এবং জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এবং এই নাইট্রিক অ্যাসিড HNO3, এই নাইট্রিক অ্যাসিডই যখন বৃষ্টির সঙ্গে পড়ে, সেটাকেও আমরা অ্যাসিড বৃষ্টি বলি। পরের প্রশ্ন, ওয়াটার গ্যাস ইজ এ মিক্সচার অফ, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো কার্বন মনোক্সাইড, মিথেন এবং অ্যাসিটিলিনের মিশ্রণ, না কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মিশ্রণ, না কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ, না কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ। তাহলে মনে রাখবে, উত্তপ্ত কোক কিভাবে তৈরি হয়? কয়লাকে পুড়িয়ে আমরা কোক তৈরি করি, যার ভিতরে প্রচুর পরিমাণে কার্বন থাকে। এই উত্তপ্ত কোকের উপর দিয়ে যখন আমরা জলীয় বাষ্প প্রেরণ করি, জলীয় বাষ্প মানেই হচ্ছে H2O, আর কোকের উপর দিয়ে যখন জলীয় বাষ্প প্রেরণ করি, তখন কোকটা কি হয়, কোকের কার্বন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়, এবং এই হাইড্রোজেন যে থাকে, জলের যে হাইড্রোজেন, সেই কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন যুক্ত হয়েই যে মিশ্রণটা তৈরি করে, তাকে আমরা ওয়াটার গ্যাস বলি, যেহেতু ওয়াটারের হেল্প লাগছে, জলের হেল্প লাগছে। অপশন সি হচ্ছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ম্যামারি গ্ল্যান্ডস, ম্যামারি গ্ল্যান্ড মানে হচ্ছে স্তন গ্রন্থি। স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? ঘর্মগ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্রন্থি, লালা গ্রন্থি বা সালাইভারি গ্ল্যান্ড, না ল্যাক্রিমাল গ্রন্থি? তাই এই যে আমাদের ঘর্মগ্রন্থি আছে, ঘর্মগ্রন্থির কিছু কোষ রূপান্তরিত হয়ে বিশেষ কাজ করতে শুরু করে, সে বিশেষ কাজটা হচ্ছে দুগ্ধ উৎপাদন। এই ঘর্মগ্রন্থির তাই পরিবর্তিত রূপকেই আমরা বলি ম্যামারি গ্ল্যান্ড। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকের সেশন
এখানেই শেষ। এরপরে আমি 2012 সেশন 2 নিয়ে আসবো। সাবস্ক্রাইব টু বেঙ্গল ইকুয়েশন। থ্যাংক ইউ।